আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্ত করে, চালায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এদেশীয় দোসরদের নিয়ে হত্যা করে শিক্ষক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা সহ দেশের কৃতি সন্তানদের। 10 থেকে 14 ডিসেম্বর চলে নির্মম এই হত্যাকাণ্ড। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের পর রায়েরবাজার, ইটখোলা, মিরপুরের বধ্যভূমি সহ ঢাকা এবং নানা জায়গায় মেলে বুদ্ধিজীবীদের ক্ষত বিক্ষত মরদেহ। আর এভাবেই জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করে 71-এর পরাজিতরা। স্বাধীনতার পর থেকে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারও যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে পালিত হচ্ছে দিনটি। সূর্য সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। শহীদ বুদ্ধিজীবী দিবসে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এতে বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন দেশ করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে জাতিকে মেধাশূন্য করতেই বুদ্ধিজীবীদের হত্যা করে নির্মমভাবে। দিনটিকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহতেরও আহ্বান জানান তিনি। বলেন, ছাত্র, শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস, তাদের যে লড়াই, সেটাকে আমরা ধারণ করি। ঠিক 71-এ যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনী এবং তাদের দোসররা, আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি। ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের খবর জানাতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সহকর্মী শাহাদাত স্বপন এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। শুরুতেই যাচ্ছি মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, সেখানে আছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এই মুহূর্তে তো সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন, সে পরিস্থিতি জানাবেন, তারা কি বলছেন? দেখুন, এখনো এখানে শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে। সকাল 7:05 রাষ্ট্রপতি এবং 6 মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে শহীদ বুদ্ধিজীবীরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ এখানে আজকে জড়ো হয়েছেন এই শীতের সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন হলের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখানে কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তারা এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং এখন মূলত যে অপেক্ষা সেটি বিএনপি মহাসচিব এখানে আসবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির আমরা বেশ কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠনকে দেখেছি, তারা শ্রদ্ধা নিবেদন করেছে। কিছুক্ষণ আগে দেখলাম বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এখন আমরা যে কিউ দেখছি, সেই কিউতে একেবারে সামনে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, তারপরে বিভিন্ন গণফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা আছেন।
এবং এই যে আমরা আমাদের চোখ যতটুকু যাচ্ছে এই পর্বের পরেই হয়তো বিএনপি মহাসচিব আসবেন। কথা ছিল যে সকাল 9টায় এসে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং স্বাভাবিকভাবে তিনি গণমাধ্যমের সাথে আজকের দিনের তাৎপর্য এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তাদের যে অভিব্যক্তি, দলের অভিব্যক্তি, সেটি তুলে ধরবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গণফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, যদিও গণফোরামের মূল নেতা ডক্টর কামাল হোসেনকে আমরা দেখতে পাচ্ছি না, তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ আছেন, তিনি আসেননি। তবে তার দলের অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। যাই হোক, আজকে এখানে যারা এসেছেন সকাল থেকে তারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা যে আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি, পাকিস্তানি বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের যে চক্রান্ত, সেই চক্রান্তের ফলশ্রুতিতে আমরা যে আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি, সেই যে আমাদের অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতির কথা এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মরণ করেছেন। পাশাপাশি তারা এই আশাবাদ ব্যক্ত করেছেন যে তারা যে আদর্শ এবং যে চেতনা নিয়ে তাদের আত্মত্যাগ করেছেন সেটি যেন বাস্তবায়ন হয় এবং একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হয়, সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। চলছে শ্রদ্ধা নিবেদন পর্ব এবং এই পর্বটি আরো বেশ কিছুক্ষণ চলতে থাকবে। আমরা আছি শেষ সংবাদ জানানোর জন্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকে যে শ্রদ্ধা নিবেদন বিএনপির পক্ষ থেকে, এটির মধ্য দিয়ে আজকে হয়তো এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হবে, এরকম আমরা ধারণা করছি। এই ছিল আমার কাছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্বে যে বীর সন্তানদের হারিয়েছি তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধা নিবেদনের এই পর্যায়ের শেষ খবর। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার যাচ্ছি রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, এই মুহূর্তে কারা সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন, মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সকাল 7টা থেকেই রায়ের বাজার বদ্ধভূমিতে যেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ, সেইখানে কিন্তু পুষ্পস্তবকের মাধ্যমে সম্মান প্রদর্শন করা শুরু হয়েছে। এরপরে বেলা 8:30টার পর থেকে সাধারণ মানুষের এবং সর্বস্তরের মানুষের জন্য জায়গাটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখন কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ এসেছে সেই এই সমাধিতে বা এই বেদিতে, তারা শ্রদ্ধা নিবেদন করছেন। রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, দল কিংবা আমরা দেখেছি যে মহল্লা কেন্দ্রিক যেসব সাংস্কৃতিক দল তারাও এসেছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে এবং এসেছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, বেদিতে ফুল দিয়ে শহীদদের, বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো। এছাড়াও পিছনে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু লাইন ধরেছে, মানে একের পর একে আসছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন। আমরা এর আগে দেখলাম যে স্থানীয় একটি স্কুল প্রতিষ্ঠান থেকে কোমলমতি শিশুদেরকে নিয়ে সেই প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকবৃন্দরা একত্রিত হয়ে এসেছেন। তারা জানাচ্ছিলেন যে ছোটবেলা থেকেই যেন এই ইতিহাসটা, এই শিক্ষাটা ছোটদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে দেওয়া যায়, সেই চেষ্টা বা সেই আগ্রহ থেকেই তাদেরকে এখানে নিয়ে আসা। তারা জানতে পারবে যে সেদিন কি হয়েছিল এবং সেই ব্যথাটা আসলে বাঙালি জাতির জন্য কতটুকু, সেই জায়গা থেকে। এর আগে আমরা দেখেছি যে সকাল 8:30টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং তার সাথে আরও ছিলেন মুক্তিযোদ্ধা পরিবারের অনেক সন্তানেরা, যারা এই মহান মুক্তিযুদ্ধের সময় তাদের পরিবার পরিজনদেরকে হারিয়েছিলেন। তারা সেই বেদনা, সেই শোককে ভাগাভাগি করে নিতে এখানে এসেছিলেন এবং শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেছেন। আমরা জেনেছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন, সেই তাদের একটি ছাত্র প্রতিনিধিদের একটি দল এখানে আসার কথা আছেন। তারা এখানে শহীদ বুদ্ধিজীবীদের যাদের কবর আছেন সে কবর জিয়ারত করবেন এবং তাদের সম্মানে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন বলেও আমরা জেনেছি। তবে তারা কখন আসবেন ঠিক সেটা এখনো সময়টি উল্লেখ করা হয়নি, সে অপেক্ষায়। এবং আর বিভিন্ন রাজনৈতিক দল আসছেন। পাশাপাশি আমরা জেনেছি যে বিএনপির তরফ থেকে একটি দল আসবেন, যার প্রস্তুতি চলছে এবং মাইকেও কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছেন। সেই প্রস্তুতি হিসেবে
পাশাপাশি বলা যায় যে শিশু, কিশোর, বৃদ্ধ এবং তরুণ প্রজন্মের সব শ্রেণী পেশার বয়সের মানুষের কিন্তু একটি সমাগম ঘটেছে এই বেদিতে, এবং তারা প্রত্যেকেই সেই একই কথাই বলছেন বা একই ইতিহাসই বারবার পুনরাবৃত্তি করছেন যে মহান মুক্তিযুদ্ধের যে ক্ষতি পাকিস্তানি বর্বরতার মাধ্যমে আমাদের দেশে হয়ে গিয়েছে সেটি অপূরণীয় এবং সেটি না ভোলার, সেই তাদেরকে না ভুলে মনে রাখতে, স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতেই সকলে একত্রিত হয়েছেন এই বধ্যভূমিতে। মিরপুর এবং রায়েরবাজার থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। ৭১-এ যে সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছিলেন, ৫৩ বছরেও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেজন্যই ২৪শে গণ অভ্যুত্থান হয়েছে বলছেন বিশ্লেষকেরা। তাই মুক্তিযুদ্ধের আগে পরের প্রেক্ষাপট পুনর্মূল্যায়ন করতে রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানেরা। ৭১-এর পরাজয়ের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশকে মেধাশূন্য করতে প্রথম সারির অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। ৫৩ বছরেও সেই শূন্যতা কাটিয়ে ওঠা যায়নি, প্রতিষ্ঠিত হয়নি শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। এবার ভিন্ন প্রেক্ষাপটে শহীদ বুদ্ধিজীবী দিবস। ২৪শের গণ অভ্যুত্থানের ক্ষত এখনও তাজা স্বজনহারাদের হৃদয়ে। সাম্য, ন্যায় বিচারের যে স্বপ্নের দেশ অর্জনে ৭১ ও ২৪শে এত আত্মত্যাগ, সেই লক্ষ্য পূরণের আশা তাদের। ৭১-এর চেতনা ২৪শের চেতনাকে মনে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই যোগ্য ব্যক্তিদেরকেই ভালো জায়গায় বা যোগ্য জায়গায় বসানো উচিত। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য পূরণ হয়নি বলেই ২৪শের নতুন অভ্যুত্থান। নতুন রাজনৈতিক ব্যবস্থার স্বপ্নকে এবার পূরণ হবে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্নটাকে ক্রমান্বয়ে ধীরে ধীরে অনেক সময় খুব সোচ্চারিতভাবে ভুলুণ্ঠিত করা হয়েছে সম্পূর্ণভাবে। মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। শহীদ বুদ্ধিজীবীর উত্তরসূরিরা মনে করেন, স্বাধীনতার পর দেশকে সঠিক দিশা দেখাতে পারেননি বুদ্ধিজীবীরা। এবার নতুন প্রজন্মকে সেই দায়িত্ব নিতে হবে। এবারও কিন্তু একটা আমরা আরেক রকমের যুদ্ধ দেখেছি এবং সেখানে শহীদ হয়েছেন, সেখানে অনেক পরিবার থেকে অনেকে হারিয়ে গেছেন। তো নতুন ভাবে আবার একটা পুনরুজ্জীবিত করা, যে আমরা যে অর্জনগুলো হয়নি সেগুলোকে কিভাবে অর্জন করা যায়। মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন দেশ গড়ার পথ সুগম করবে ২৪শের গণ অভ্যুত্থান, প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার লোকসভায় একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়েও কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, ঢাকার সঙ্গে দিল্লির একটি ভালো অতীত রয়েছে। প্রতিবেশী প্রথম এমন নীতিতে বাংলাদেশে ভারতের গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে বলেও লোকসভায় জানিয়েছেন জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করে বলেন, নিজের স্বার্থেই বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তায় উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর একাধিকবার হামলা হয়েছে। এই ঘটনা খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার সময় উপদেষ্টাদের আরও সতর্ক থাকতে হবে। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে, সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে বিনির্মাণ করতে পারি, সেই শপথটা আমরা আজকে নেই। যে সংস্কারের কথা বলি,
যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে। মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। উপদেষ্টাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তির তার প্রত্যাহার করা উচিত। এবং আমি মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। মুক্তিযুদ্ধের ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যদি রাজনীতিকরাই সংস্কার করেন তাহলে এতদিন কি করেছেন তারা? এই প্রশ্ন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন তোলেন। বলেন, রাজনীতিকরাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তাদেরকে দায়িত্ব নিতে হতো না। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে সংবিধান, নির্বাচন থেকে শুরু করে নানা খাতে সংস্কারে করা হয় 11টি কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যেসব সমস্যা হচ্ছে তা মোকাবিলায় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেয়া দরকার। ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনীতিবিদরা যদি নির্বাচন সহ সব সমস্যার সমাধান করতে পারতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনতে হতো না। ফিরিয়ে আনতে হবে। তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? তিনি প্রশ্ন তুলেছেন, সংস্কার যদি রাজনীতিবিদরাই করেন তাহলে বিগত বছরগুলোতে কি করেছেন দেশের রাজনীতিবিদেরা? তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলো তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে? অবশ্য নির্বাচনের রূপরেখা নিয়ে শেষ কথাটি প্রধান উপদেষ্টা জানাবেন বলেই মনে করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্যহীন দেশ গড়ায় জামাতে ইসলামের একমাত্র লক্ষ্য, সেজন্য দেশবাসীর পূর্ণ সহযোগিতার দরকার। জনগণকে কাছে টানতেই ইতিবাচক রাজনীতি করছে জামায়াত। শুক্রবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে এসব কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো অপশক্তির কাছে জামায়াত আর কখনোই মাথা নত করবে না উল্লেখ করে তিনি বলেন, ধৈর্যের পরিচয় দিয়ে রাষ্ট্র গঠনের ভূমিকা রাখছে দেশের মানুষ, কিন্তু খুনিরা বিদেশে বসে দেশের শান্তি বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবার সঙ্গে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য নয়, বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ চাই। রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য, গান পাউডার ও অস্ত্রশস্ত্র আটকের ঘটনা বাড়ছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজনৈতিক দল, বখাটে কিশোরসহ নানা দুষ্কৃতিকারী চক্র তাদের সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য এই বিস্ফোরক অস্ত্র আনছে শঙ্কা তাদের। আর অপরাধ বিজ্ঞানীদের মত, সীমান্তে নিরাপত্তার ঘাটতির কারণে এইসব নিষিদ্ধ পণ্য ঢুকছে দেশে, আটক হয় সামান্যই।
আমদানি নিষিদ্ধ হওয়ায় দেশে ১ কেজি গান পাউডারও আমদানির সুযোগ নেই। অথচ গত ৩ বছরে রাজশাহী সীমান্তে আটক হয় মোট ৫৮৩ কেজি গান পাউডার এবং ৪৭৭টি অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই বিস্ফোরক দ্রব্যের মূল ক্রেতা বিভিন্ন রাজনৈতিক দল, বখাটে কিশোর দল সহ নানা দুষ্কৃতিকারী চক্র। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার কাজে গান পাউডার ব্যবহৃত হয় বলে শঙ্কা র্যাব পুলিশের। পুড়ে যাওয়া অংশগুলি সেগুলি দেখে বোঝাই যাচ্ছে যে এগুলি খুব দ্রুত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এর সাথে গান পাউডারের ব্যবহার হয়ে থাকতেই পারে, এটা এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। পার্শ্ববর্তী দেশ থেকেই আসলে সর্বাধিক সংখ্যক, আমি বলবো যে ৯১টি অস্ত্রের কথা বলেছি, এর ভিতরে প্রায় ৩০টির মতো বিদেশি রিভলভার এবং যে পিস্তল 7.65 সেগুলির সংখ্যাই আসলে বেশি। অপরাধ বিজ্ঞানীরা জানান, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মদত ছাড়া অস্ত্র ও বিস্ফোরক ঢোকার সুযোগ নেই। মানুষের সামাজিক রাজনৈতিক পরিবেশকে আনরেস্ট করার জন্য তারা এই গান পাউডারগুলো নিয়ে আসে এবং এর ফলে যে বাংলাদেশের যে ফোর্স আছে, যে ল এনফোর্সিং ফোর্স আছে, সেই ফোর্সেরও এই ক্ষেত্রে এক ধরনের মদত আছে। আটকের পরিসংখ্যান পাওয়া গেলেও গত ৩ বছরে কি পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকেছে তার হিসেব নেই কারো কাছে। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ২০২৩ সালে বাংলাদেশে তেমন সন্ত্রাসী তৎপরতা ঘটেনি, তবে তৎকালীন সরকার সন্ত্রাসবাদের নামে বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023 নামে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত আনসারুল্লাহ বাংলা টিম ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত ৯০ জামাতুল মুজাহিদিন রয়েছে বাংলাদেশে। কিন্তু ২০২৩ সালে তাদের তৎপরতা সেভাবে দেখা যায়নি। তবে সে সময় সন্ত্রাসবাদের অভিযোগে অনেক বিরোধী দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বাংলাদেশের নিরাপত্তা বাহিনীও কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। দেশে বেসরকারি বিনিয়োগের গতি কমছে। মূল কারণ হিসাবে ঋণের সুদহার বৃদ্ধি, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে সামনে আনছেন উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, গত ১.৫ দশক একচেটিয়া সুবিধা নিয়েছে সরকার ঘনিষ্ঠরা, অন্যদিকে বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। তাদের মতে, বিনিয়োগ বাড়াতে এখন সংস্কারের মাধ্যমে ব্যবসার পরিবেশ উন্নয়ন জরুরি। ২০১৬-১৭ অর্থবছর জিডিপির অনুপাতে দেশে বেসরকারি বিনিয়োগ ছিল ২৩.৬৬ ভাগ। এরপর বিনিয়োগে তেমন গতি না আসায় বিদায়ী অর্থবছরে তা দাঁড়ায় ২৩.৫১ ভাগে। হাসিনা সরকারের পতনের পরও বেসরকারি বিনিয়োগে সুবাতাস আসেনি। গেল অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ৮% ঘরে। অন্তর্বর্তী সরকারের কর্মসূচি ও পরবর্তী নির্বাচিত সরকারের বাণিজ্য নীতি কেমন হবে তা ভাবনায় রাখছেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গে তারা বলছেন, মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় সুদের হার বাড়াচ্ছে, এতে বাড়ছে ব্যবসার খরচ, কমছে বিনিয়োগ। একটা পলিটিক্যাল এন্ড ইকোনমিক আনস্টেবল সিচুয়েশনে এটা একটু ডিফিকাল্ট হবে। আমি জানি এরকম কিছু ইনভেস্টর আছেন যারা ইনভেস্ট করেছেন, কিন্তু ওরা এখন বলছেন যে আচ্ছা একটু দেখি, ধরেন জমি কিনে আছেন, কিন্তু এরপরে ওনারা ইনফ্রাস্ট্রাকচার অন্য জিনিস বলছে আচ্ছা একটু ওয়েট করে দেখি, তারপরে করছে। যেখানে আমাদের অ্যাভারেজ ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট ছিল 13 থেকে 14%, সেটা এখন সে গ্রোথ কমে এখন হচ্ছে 8%। তার মানে আপনি বুঝতেই পারছেন দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না। গত ১.৫ দশকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সরকার ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা নিয়েছে বলে মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, প্রকৃত ব্যবসায়ীরা ব্যাংক, কাস্টমস, সরকারি সেবা সংস্থায় হয়রানির শিকার হয়েছে, যা ক্ষতিগ্রস্ত করেছে বিনিয়োগের পরিবেশ। দুর্নীতির কারণে ব্যবসা খরচগুলো বেড়ে গিয়েছিল। সেই সব জায়গায় সংস্কার করাটা অতীতে কিন্তু দেখেছি কোনো আগ্রহ আমরা দেখিনি অতীতের সরকারের, এবং সংস্কার আগ্রহ ছিল না। তার বড় কারণই ছিল যে মুষ্টিমেয় গোষ্ঠীর কথা আমরা বলেছি, গোষ্ঠী স্বার্থ, তারাই সংস্কারগুলো বিরোধিতা করেছে, ব্যবসায়ী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা মিলে। এখন অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় করণীয় হবে এই বাধাগুলোকে দূর করা। গত ৪ দশকে জিডিপিতে শিল্পের অবদান দ্বিগুণ হয়েছে, অনেকটাই কমেছে কৃষিতে কর্মসংস্থান। তাই বেসরকারি শিল্প বিনিয়োগ না বাড়লে বেকারত্ব বাড়ার আশঙ্কা পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে শীত। উত্তরের 3 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও 20 ডিসেম্বরের পর তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এদিকে শুক্রবার সকাল 9টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। মৌসুমের দ্বিতীয় মৃদু শৈত্যপ্রবাহের মুখে রাজশাহী, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা। এর মধ্যে তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। শীতের এ তীব্রতা থাকতে পারে আরও 2 দিন। ঘন কুয়াশার কারণে উত্তরের জেলায় দৃষ্টিসীমানা নেমে আসতে পারে 100 মিটারের নিচে। সোমবার নাগাদ হতে পারে পরিস্থিতির কিছুটা উন্নতি। মৃদু আকারের শৈত্যপ্রবাহ, এটা রাজশাহী, চুয়াডাঙ্গা এসব জায়গাতে মৃদু আকারের শৈত্যপ্রবাহ আছে। ওভারঅল তাপমাত্রা অনেকটা যেটা নর্মাল যে তাপমাত্রা থাকে তার থেকে কম আছে। পরশু দিন বা তারপরের দিন তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা আছে। তো সেটা হয়তো বেশি দিন আপনার চলমান থাকবে না, হয়তো 3-4 দিন তাপমাত্রা একটু বাড়ার পরে আবার তাপমাত্রা কমবে। তবে 20 ডিসেম্বরের পর থেকে আবারও নিচে নামবে তাপমাত্রার পারদ। মৃদু মাঝারি পার হয়ে রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা। 20 তারিখের পরে যে তাপমাত্রা আরও অনেক জায়গায় 10-এর নিচে নেমে যাবে এবং মৃদু থেকে মাঝারি, এমনকি কোনো কোনো জায়গায় আপনার তীব্র আকারের শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। আর যেটা হবে যে কুয়াশায় এটাও থাকবে। ডিসেম্বর হয়তো আমরা 5-6 ডিগ্রি, আর এবার দেখি তো একটু কম তাপমাত্রা, সেক্ষেত্রে হয়তো যে ডিসেম্বরে আপনার হয়তো 5-6 নামতে পারে, কিন্তু যে মেন সে ঠান্ডা নামবে হচ্ছে জানুয়ারি। এদিকে শুক্রবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার আশপাশের এলাকায় তা ছিল 12 ডিগ্রিতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, গতকাল তো পঞ্চগড়ে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, আজকে তাপমাত্রা পঞ্চগড়ে কেমন জানাবেন? আর এই শীত সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে, আর কৃষির পরিস্থিতিও জানাবেন। দেখুন, আবহাওয়া অফিস, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতো পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো অর্থাৎ আজকেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ হলো কিছুক্ষণ আগেই অর্থাৎ সকাল 9টায় রাতের গড় তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেটা বলে থাকি, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু গতকালকে ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে, কিন্তু গতকালকেও আমরা দেখেছি 10টার পর থেকে বিকেল পর্যন্ত ঝলমলে রোদ ছিল। আজও সূর্যের মুখ দেখা গেছে এবং আজও ঠিক 9টার পর থেকে আমরা দেখছি চারিদিকে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। কিন্তু এই সকাল থেকে মানে বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত আসলে ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা এলাকা এবং উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, কৃষি শ্রমিক, দিনমজুর শ্রেণীর মানুষ, এদের কিন্তু আসলে সীমাহীন দুর্ভোগ যারা সকাল সকাল কাজে যোগ দেন। আমরা দেখেছি যে পঞ্চগড়ের রিক্সা ভ্যান চালক যারা আছেন তারা আসলে দুর্ভোগে রয়েছেন। তাদের দৈনন্দিন আয় কমে গেছে। একজন রিক্সা চালক প্রতিদিন 500 থেকে 700 টাকা আয় করলেও কিন্তু বর্তমানে সেই আয় 300 টাকায় নেমেছে। তার কারণ রিক্সাওয়ালা, যারা রিক্সা চালক রয়েছেন, তারা বলছেন যে এরকম ঠান্ডার কারণে খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ রিক্সায় চড়ছে না। আর কৃষি ক্ষেত্রে আসলে আবহাওয়া কৃষি অফিসের সাথে আমি কথা বলেছি। কৃষি অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু বর্তমানে রোদ থাকছে, রাতে ঘন কুয়াশা থাকলেও রোদের কারণে আপাতত পঞ্চগড়ের কৃষিতে তেমন কোনো প্রভাব তারা দেখেনি। তবে এই সময় আসলে যারা ছিন্নমূল মানুষ তাদেরই কিন্তু বেশি দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা আক্রান্ত হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এখানে আসলে অসংখ্য শিশু এবং বয়স্ক রোগীরা আসছেন। এদের অধিকাংশই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, ডায়রিয়া। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসলে এই শীতজনিত রোগীদের কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। তো আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলছি। পঞ্চগড় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তিনি জানিয়েছেন যে এই রাতের তাপমাত্রা সর্বনিম্ন অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ আগামীকাল নাগাদ থাকতে পারে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়লেও এরপরে অর্থাৎ এই ডিসেম্বরের শেষ দিকেই কিন্তু আবার পঞ্চগড়ের তাপমাত্রা কমে যাবে, এরকম একটা পূর্বাভাস পাওয়া গেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম।
উন্নয়ন কিংবা সংস্কার নয়, বিনা কারণে শরীয়তপুরে ৬ মাসে ১৫০০ গাছ কেটেছে বন বিভাগ। রোপণ করা হয়নি একটি চারাও। এতে ছায়াশূন্য হয়ে পড়ছে রাস্তাসহ আশপাশের এলাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার শঙ্কা এলাকাবাসীর। বন বিভাগ বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছ কাটা হচ্ছে। শরীয়তপুর সদর ছয়গাঁও ভেদরগঞ্জ সড়কের পাশে শত শত গাছ। ১৯ কিলোমিটার সড়কের পাশে ১,৮০০ গাছ কাটার টেন্ডার দেয়া হয়। বন বিভাগ গাছের দাম নির্ধারণ করেছে ৬০ লাখ টাকা। এরই মধ্যে রুদ্রকর নাগেরপাড়া সড়কে কাটা হয়েছে ১৫০০ গাছ। সড়ক ছাড়াও বন বিভাগের ভেতরে থাকা আরও ৫০টি গাছ বিক্রি করেছেন কর্মকর্তারা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সামনে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তারা তুলে নিয়ে হত্যা করে। মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার, ভবিষ্যতে যেন বাংলাদেশ নিয়ে দাঁড়াতে না পারে, সেই জন্য এই জঘন্য হত্যাকাণ্ড তারা করেছিল। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে এই সমস্ত দল নিয়ে, আমাদের সংগঠনকে নিয়ে আমরা এসেছিলাম আমাদের শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেই সঙ্গে এই শপথ নিয়েছি যে আমরা আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি আধুনিক একটা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্ম সেটাকে আমরা চালু রাখবো এবং সর্বশক্তি আমরা নিয়োগ করব। স্যার, এই যে বুদ্ধিজীবী দিবসে আওয়ামী লীগের অনুপস্থিতি, এটা কিভাবে দেখছেন এবং এটি কি তাদের অনিবার্য পরিণতি ছিল কিনা? যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে ছিলাম। উন্নয়ন কিংবা সংস্কার নয়, বিনা কারণে শরীয়তপুরে ৬ মাসে ১৫০০ গাছ কেটেছে বন বিভাগ। আমরা সেই রিপোর্টটি আগে পড়েছি, আমরা সেই রিপোর্টটি এবার দেখে আসি। শরীয়তপুর সদর ছয়গাঁও ভেদরগঞ্জ সড়কের পাশে শত শত গাছ। ১৯ কিলোমিটার সড়কের পাশে ১,৮০০ গাছ কাটার টেন্ডার দেয়া হয়। বন বিভাগ গাছের দাম নির্ধারণ করেছে ৬০ লাখ টাকা। এরই মধ্যে রুদ্রকর নাগেরপাড়া সড়কে কাটা হয়েছে ১৫০০ গাছ। সড়ক ছাড়াও বন বিভাগের ভেতরে থাকা আরও ৫০টি গাছ বিক্রি করেছেন কর্মকর্তারা। অভিযোগ আছে, গাছ কাটার এমন মহোৎসব হচ্ছে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে। এই রাস্তার আগে আয়া বিকালে সকালে যে কোনো টাইমে আয়া মানুষ বিশ্রাম করছে। তাদের অফিসে যে গাছগুলো আছে সেটাও তারা মানে তাদের ক্ষমতার অপব্যবহার করে গাছগুলোকে কর্তন করছে। কোন গাছটা কাটতে হবে, একান্তই কাটতে হবে কিনা, এটা আসলে এত সহজভাবে দেখাটা ঠিক হচ্ছে না। বন কর্মকর্তারা জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যেখানে কাটা হয়েছে সেই জায়গায় রোপণ করা হবে চারা। আমরা যদি এই বছর গাছ না কাটি, আমার আগামী বছর কাটতে হবে, আগামী বছর না কাটলে তারপরের বছর কাটতেই হবে। কেটেই তাদের টাকাটা দিতে হবে। পূর্ণ বনায়নের যে 10% টাকা রাখা হয়েছে, ওই টাকা থেকে এই বছরই গাছ লাগানো হবে। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এই রাস্তার গাছগুলি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বন বিভাগের তথ্য মতে গত ৩ বছরে জেলায় বিভিন্ন সড়কের পাশে ২,০০০-এর বেশি গাছ কাটা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশবরেণ্য কবি ও জাতীয় প্রেস ক্লাবের প্রবীণ সদস্য হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্য অঙ্গনের শোক। শেষবারের জন্য প্রিয় কবিকে দেখতে ভিড় করেন ভক্ত অনুরাগীরা। জানান, কবিতা দর্শন ছিল তার মজ্জাগত। কবির মরদেহ রাখা হয়েছে বিএসএমইউ এর হাসপাতাল মর্গে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দুপুরে বাথরুমে পড়ে আহত হন হেলাল হাফিজ। আঘাতের কারণে মাথায় রক্তক্ষরণ হয়। এই অবস্থায় কবিকে হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি। কবির বড় ভাই দুলাল হাফিজ জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা 11টায় মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানেই হবে প্রথম জানাজা। বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে জাতীয় প্রেস ক্লাবে। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দলের দাস যেন কখনো হয়েও না, দলের কবি হইতে যেও না, মানুষের কবি হও, এই কথাটি আমার খুব প্রাণে লেগেছে। স্ক্যাল্পে দেখলাম যে পেছনে
ইনজুরি ক্ষতচিহ্ন রয়েছে এবং নেক ব্যাক অফ দি নেক, যেটাকে আমরা নেপ অফ দি নেক বলি, ব্যাক অফ দি নেকে তার ইনজুরি ছিল। সকাল 11টায় বাংলা একাডেমিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে, কিছুক্ষণ ওখানে রাখা হবে জাতীয় প্রেস ক্লাবে, এবং সেখানে বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুর সময় কবি হেলাল হাফিজের বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে তার কালজয়ী কবিতা। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্ম হয় দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে, অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা। ১৯৮৬ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ ৩৪ বছর পর ২০১৯ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। ১৯৬৭ সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল ৬০-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।